আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসের সকলকে আমন্ত্রণ। এই ভিডিওটাতে ২০৩০ বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল কিভাবে তাদের গোলকিপিং এবং রক্ষণ ভাগটাকে সাজাবে, এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওগুলোতে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ নিয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় বলি, সত্যি কথা বলতে গত ১০, ১২, ১৫ বছর ধরে ব্রাজিল টিমটাকে আসলে আমি ব্রাজিল টিমের মতো দেখি না। কারণ যে সমস্ত প্লেয়ারদের জিনেই আসলে ব্রাজিলিয়ান বা সাউথ আমেরিকান জিনটা নাই, তারা আসলে বড় মঞ্চে ব্রাজিলকে ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারেন না। ধরেন আমি একটা এক্সাম্পল এর আগেও আপনাদেরকে দিয়েছি। রোনালদো নাজারিও যখন আসলে ইউরোপে খেলতে গেছেন, তার আগে তিনি টপ টায়ারের ফুটবলে 50টা ম্যাচ খেলে তারপর ইউরোপে খেলতে গেছেন। তার মধ্যে অলরেডি ব্রাজিলিয়ান জিনটা ছিল। ভিনিসিয়াস জুনিয়র তার ফুটবল ক্যারিয়ারের প্রথম 10 দিনে রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে চলে গেছে। সো ব্রাজিলিয়ান জিনটা ব্রাজিলের মতো করে আসলে গড়ে উঠতে পারে না এই সমস্ত প্লেয়ারদের। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ব্রাজিলিয়ান ফুটবল মানে রাস্তার ফুটবল, স্ট্রিট ফুটবল, ফুটসাল কাইন্ড অফ নেচার। রোনালদিনিও, রিভালদো, রোনালদো, রোবার্টো কার্লোস, কাফু, তাদের মধ্যে যে বিষয়টা ছিল। এখন আমি জানি না আনচেলত্তি আসলে কতটুকু দল গঠন করতে পারবেন, বাট আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, সাউথ আমেরিকানরা সাউথ আমেরিকানদের মতো না তৈরি হলে আসলে সেই জায়গাটা জমে না, ওই জিনিসটা আসলে হয় না। ওকে, ব্রাজিলের পরবর্তী প্রজন্মের আপনি যদি গোলকিপিং এর চিন্তা করেন, আমরা জানি অ্যালিসন, বেকার কিংবা এডারসন, তাদের বয়সের ব্যাপারটা আমরা জানি এবং তারা নেক্সট বিশ্বকাপে ব্রাজিলের পরিকল্পনা থাকবেন না, সেটাও আমরা ধরে নিতে পারি। এখন তারা না থাকলে আসলে কারা কারা থাকবেন সেই জায়গাটায় যদি চিন্তা করি, তাহলে আল নাসেরের যিনি গোলকিপার আছেন তিনি সবচাইতে বেশি আলোচিত হচ্ছেন। বেনতো, তার রিফ্লেক্স বেশ ভালো, ওয়ান অন ওয়ানেও বেশ ভালো পারফর্ম করেছেন, অলরেডি টপ টায়ারের লিগ খেলছেন বা টপ টায়ারের টুর্নামেন্টগুলোতে তিনি খেলছেন। সো তার ব্যাপারেই তাকেই আসলে এখন ব্রাজিলের ৩ নাম্বার গোলকিপার হিসেবে ধরা হয় বা ইনিশিয়ালি তিনি আসলে থাকবেন। কিন্তু তার উপরেই ভরসা করে যে ব্রাজিল ২০৩০ বিশ্বকাপে যাবে ব্যাপারটা সেরকম না, কারণ কন্টেন্ডার আরো অনেকেই আছেন। হুগো সুজার কথা যদি বলি, তাকে নিয়েও অনেক আলোচনা হচ্ছে যে তিনি হয়তো বা নেক্সট এই জায়গাটাতে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। ক্যারেন্থিয়াসে তিনি খেলেন, পেনাল্টি শুট আউটে তার দক্ষতার জায়গাটা আমরা বেশ ভালো মতো দেখেছি। আপনি যদি আসলে লক্ষ্য করে দেখেন ওই জায়গাটা, তো রিসার্চও করতে যান সেই জায়গায় একটা বিষয় দেখবেন। তবে ব্রাজিলের আমি যদি বলি লং টার্ম গোলকিপার হিসেবে আরো দুজনকে চিন্তা করা হচ্ছে। একজন তো মাইকেল, তিনি আছেন, তাকে আমরা খুব রিসেন্টলি দেখেছিলাম, যেটা আন্ডার 23 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, সেইখানে ব্রাজিলের প্রতিনিধিত্ব তিনি করেছেন এবং সেখানে বেশ ভালো গোলকিপিং তিনি করেছেন। বল ডিস্ট্রিবিউশন, ফুটওয়ার্ক, সবকিছু মিলিয়ে তাকে সেই জায়গাটাতে দেখা গেছে যে বেশ ভালো পারফরমেন্স তিনি করেছেন। তবে আরেকজন গোলকিপার আছেন ইয়াং মরিয়াস, ৬ ফিট ৭ ইঞ্চি উচ্চতা, 6 ফিট ৭ ইঞ্চি উচ্চতা। এরিয়াল বলগুলোতে তার বেশ দক্ষতার জায়গা আছে এবং মোরাইসকে নিয়েও কিন্তু ব্রাজিল পরবর্তী সময়ে পরিকল্পনা করতে পারে। অলরেডি সাও পাউলোতে তিনি খেলছেন 6 ফিট ৭ ইঞ্চি। সো এই উচ্চতাটা কিন্তু আসলে অনেক উচ্চতা। এই উচ্চতার একটা অ্যাডভান্টেজের জায়গাটাও আছে এবং ব্রাজিলে এখন গোলকিপারদের নাম যাদের উচ্চারিত হচ্ছে, যেহেতু ওই যে বললাম ব্রাজিলিয়ান জিনের কথা একটা আমি বলি, সাও পাওলোতে খেলছেন, 6 ফিট ৭ ইঞ্চি তার উচ্চতার জায়গা রয়েছে, তাকে হয়তোবা কার্লো আনচেলত্তি দেখতে পারেন সামনে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন সামনের দিনগুলোতে হয়তোবা তাকে সেই জায়গাটা দেখা যেতে পারে। এখন দেখেন ব্রাজিলের সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং জায়গা যদি আপনি বলেন, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ব্রাজিলের রক্ষণ ভাগ, বিশেষ করে যে দুই ফুল ব্যাক এই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন। আমি সত্যি কথা বলতে যাদেরকে দেখেছি, কার্লোস, কাফু, ইভেন তার পরবর্তী পর্যায়ে ওই টিমটাতে সিসিনহো যে সাবে নামতেন, মানে ওই লেভেলের প্লেয়ারও আসলে আমি কাউকে দেখিনি। মাইকন, তারাও তো বেশ ভালো, মাইকন বা মার্সেলো, তারাও তো বেশ ভালো লেভেলের প্লেয়ার ছিলেন। ইভেন সেন্টার ব্যাক পজিশনে মার্কুইনোস মিস্টেক করেছেন, গ্যাব্রিয়েল ডেফিনেটলি হি পারফর্মড ওয়েল, বাট তারপরও আমার কাছে মনে হয় যে গ্যাব্রিয়েল যদি কখনো ভুল করে থাকেন, স্যালিবা যেরকম দেখা যায় যে লিগে তাকে কমপ্লিমেন্ট বা কম্পেনসেট করার জন্য থাকেন, এই জায়গাটাতে ওই রকম আসলে আমি পাই নাই ব্রাজিলের এই টিমটাতে, সত্যি কথা বলতে। সো আপনি যদি ব্রাজিলের, আমি যদি একদম সেন্টার ব্যাক পজিশন দিয়ে চিন্তা করি, সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল ডেফিনেটলি, তার উপরেই আনচেলত্তি ভরসা রাখবেন। হি উইল বি দ্য লিডার, মেবি হি মাইট বি দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, সেরকমও হতে পারে। গ্যাব্রিয়েলের ব্যাপারে আমরা তো সবাই জানি। এডার মিলিতাও, তার
অটো চয়েস, তিনি হয়তোবা সেই জায়গাটা চলে আসবেন। এবং এডার মিলিটাওয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্য জায়গা আছে, তিনি রাইট ব্যাক হিসাবেও কিন্তু খেলতে পারেন। যদি 3-ম্যান ডিফেন্সিভ লাইন নিয়ে কখনো খেলতে হয়, এডার মিলিতাও উইল বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। তিনি হয়তোবা তখন রাইট ব্যাকে শিফট করবেন, বা তার সেই ভার্সেটালিটির জায়গাটাতে আছে। রিয়াল মাদ্রিদ তিনি খেলেন, অলরেডি ইউরোপের টপ টায়ারের লিগে খেলেন, বাট টপ ফুটবল সম্পর্কে তার ধারণার জায়গা আছে। লুকাস বেরালদোর ব্যাপারে আলোচনা হচ্ছে, প্যারিস সেন্ট জার্মানিতে তিনি খেলেন। তিনি বল প্লেয়িং অ্যাট্রিবিউটটা খুব ভালো এবং লেফট ফুটেড। এর আগে যে দুজনের কথা আমি এডার মিলিটাওর কথা বললাম, এডার মিলিটাও যেহেতু রাইট ফুটেড, আমি আরেকটা অপশনের কথা ওই জায়গাটায় লুকাস বেরালদোর ক্ষেত্রে বলছি, তিনি লেফট ফুটেড প্লেয়ার। সো তিনিও এই জায়গাটা আনচেলত্তির চয়েসের জায়গায় থাকবেন। আরো একজন লেফট ফুটেড প্লেয়ারের কথা বলতে চাই, যিনি হচ্ছেন মরিলো, নটিংহাম ফরেস্টের তিনি খেলেন। ফিজিক্যালি খুব স্ট্রং, 1 ভার্সেস 1ও যদি তাকে আপনি দেখে থাকেন না, সেই জায়গায়ও তার বেশ ভালো অ্যাট্রিবিউটের জায়গা রয়েছে। সো ব্রাজিল হয়তো বা আগামী দিনগুলোতে এদেরকে কেন্দ্র করেই ইনিশিয়াল স্টেজটা 2026-এর পরে তারা হয়তো বা যেতে চাইবে। তবে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ব্রাজিলের ফুল ব্যাক নিয়ে আলোচনা করাটা। রাইট ব্যাক, লেফট ব্যাক এই বিশ্বকাপে যা দেখেছি, সত্যি কথা বলতে নট কনভিন্সিং। সো যদি ফুল ব্যাক নিয়ে আমি আলোচনা করি, এবং প্রথমে আলোচনা করতে চাই ওয়েসলি ফ্র্যাঙ্কাকে নিয়ে। 22 বছর বয়সী প্লেয়ার, রোমাতে তিনি খেলছেন, ওভারল্যাপিং খুব ভালো করেন, ক্রসিং খুব ভালো করতে পারেন। ব্রাজিলিয়ান স্টাইল ফুটবল যেটাকে বলা হয়, সেই ব্রাজিলিয়ান স্টাইল ফুটবলটা অ্যাজ আ রাইট ব্যাক পজিশন প্লেয়ার তিনি বেশ ভালো করতে পারেন। এবং আপনি যদি তার প্লেইং অ্যাট্রিবিউটগুলো দেখেন, সেটা কিন্তু এক ধরনের ব্যাপার আছে। ভ্যান্ডারসনের ব্যাপারেও অনেকে কথা হচ্ছে, মোনাকোতে খেলেন, ট্যাকটিক্যাল ব্যালেন্স তার মধ্যে রয়েছে। তাকেও আনচেলত্তি হয়তোবা দেখবেন, বা তার দিকেও হয়তোবা থাকবে নজর। দেন ইয়ান কৌতোর কথাও আসবে, ডটমুন্ডে তিনি খেলছেন, টপ টায়ারের টিমে অলরেডি তিনি খেলেন, তার সেই প্লেইং অ্যাট্রিবিউট আছে ব্রাজিল টিমের মধ্যে ডমিনেট করার জন্য। ইভেন আর্থারের কথা যদি আপনি বলেন, আর্থারের কিন্তু আসলে ওপরের দিকে খেলার অবস্থাও রয়েছে, অর্থাৎ ওপরের দিকেও তিনি খেলতে পারেন, বা মিডফিল্ডেও তিনি খেলতে পারেন। আমার মনে আছে 2010 বিশ্বকাপে দানি আলভেসকে মিডফিল্ডে খেলানো হয়েছিল। সো ওই ভার্সেটালিটির জায়গাটা তার মধ্যে আছে। এবারে লেফট ব্যাক পজিশন নিয়ে যদি কথা বলি, লেফট ব্যাক পজিশনটায় অনেকগুলো কন্টেন্ডার আছেন। সেই কন্টেন্ডারদেরকে নিয়ে কথা বলতে চাই। অনেকে আছেন যাদের বয়স হয়তো বা অনেক হয়ে গেছে, যারা খুব পরিচিত মুখ, তাদের বাইরেও কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। যেমন অ্যাবনার ভিনিসিয়াসকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। হি ইজ নট মার্সেলো লাইক, বাট ইনভার্টেড লেফট ব্যাক হিসাবে তিনি খেলতে পারেন। লিওতে তিনি খেলছেন এই মুহূর্তে। এরকমও শোনা যায় যে রিয়াল মাদ্রিদের রাডারেও নাকি তিনি আছেন। আই এম নট শিওর যে রিয়াল মাদ্রিদের রাডারে তিনি আছেন কিনা, বাট তার প্লেইং অ্যাট্রিবিউট ভালো, তিনি ব্রাজিলের হয়ে খেলতে পারবেন, বা তার সেই খেলার অপরচুনিটির জায়গাটা আছে। আরানার ব্যাপারে বলা হচ্ছে, এই মুহূর্তে তার বয়সটা যদিও আসলে 29, তারপর অ্যাথলেটিকো মিনেরাওতে তিনি খেলছেন, ক্রস করতে পারেন, অ্যাগ্রেসিভনেসটা তার মধ্যে আছে, সেই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আবারও বলছি যে বয়স একটা ফ্যাক্টর, যে ব্রাজিল কিন্তু আসলে এই পজিশনগুলোতে একটু বেশি বয়সী প্লেয়ারদেরকে নিয়ে খেলার জন্য, সেটা ব্রাজিলের জন্য আবার হিতে বিপরীত হয় কিনা, আনচেলত্তি কিভাবে চিন্তা করবেন লং টার্ম প্রসিডিওরে, সেটাও একটা বিষয়। তবে এই মুহূর্তে যেই প্লেয়ারটাকে সত্যি কথা বলতে বলা হচ্ছে মার্সেলো কাইন্ড অফ প্লেয়ার, বা মার্সেলো টাইপের প্লেয়ার, বয়সটাও খুব কম, এবং আমরা যদি বয়স ভিত্তিক দল চিন্তা করি, সেখানেও তার সাকসেস রয়েছে। আমরা আন্ডার-20 টিমেও তার পারফরমেন্স দেখেছি। কাইকি ব্রুনো, আপনি যদি একটু দেখেন কাইকি ব্রুনোর প্লেইং অ্যাট্রিবিউট, অনেকটা মার্সেলোর সঙ্গে আপনি মিল পাবেন। স্পিড, কন্ট্রোল, ফাইনাল থার্ডে গিয়ে আক্রমণের যোগান দেওয়া, সবকিছুই কিন্তু তার মধ্যে রয়েছে, এবং সেই কাজটা তিনি আসলে করেন বা করতে পারেন। তাকে বলা হচ্ছে আসলে নেক্সট মার্সেলো কাইন্ড অফ প্লেয়ার। হয়তোবা লং টার্ম চিন্তা করলে তাকে কেন্দ্র করে ব্রাজিল এক ধরনের চিন্তা ভাবনার জায়গাটা করলেও কিন্তু করতে পারে। আরেকজন প্লেয়ারের কথা আমি বলবো যে কাউয়া প্রাতেস। এই প্লেয়ারটা লম্বা, প্রায় 6 ফিট 2-3 ইঞ্চির মতো লম্বা, বয়সটা এখন কম, এবং আগামী ওয়ার্ল্ড কাপ আসতে আসতে 22-23 বছর বয়স হয়ে যাবে। বরুশিয়া ডর্টমুন্ডের প্লেয়ার, ইউরোপের টপ টায়ারের প্লেয়ার। সো তারও একটা অনেক বড় সম্ভাবনার জায়গা আছে ইন ফিউচার ব্রাজিলকে বেশ ভালো সার্ভিস দেওয়ার জন্য। এছাড়াও কার্লোস আগুস্তার মতো প্লেয়ার আছেন, ইন্টার মিলানে খেলছেন, বাট বয়স 27 বছর। আমি জানি না যে নেক্সট ওয়ার্ল্ড কাপ কে কেন্দ্র করে চিন্তা করলে আসলে, হ্যাঁ ইনিশিয়ালি তো অবশ্যই তারা থাকবেন সেই জায়গাটাতে, বাট খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি মানে ব্রাজিলিয়ান স্টাইল, তার সাথে স্পিড, বয়স, সবকিছুকে যদি একটু কোলাপ করতে চান, আপনি এই ওয়ার্ল্ড কাপে যেরকম ভাবে আসলে দেখলেন যে কুকুরিয়া বলি, কিংবা
কুবারসি বলি, লামিন ইয়ামান বলি, তারা যেভাবে ডমিনেট করেছেন, আনচেলত্তি যদি আসলে সেইভাবে চিন্তা করেন, ইয়াংদেরকে ওইভাবে ফোকাস করতে চান, তাহলে বেশ কয়েকটা নাম কিন্তু আসলে সেই জায়গাটা এসেছে। সো ওভারঅল যদি আমরা একটু দেখি, ওভারঅল যদি একটু দেখতে চাই যে আসলে কোন কোন প্লেয়ার আছেন গোলকিপিং এন্ড থেকে শুরু করে তাদের বয়স অনুযায়ী, সেন্টার ব্যাক পজিশনে যারা আছেন তাদের বয়স অনুযায়ী, লেফট ব্যাক পজিশনে যারা আছেন তাদের বয়স অনুযায়ী, রাইট ব্যাক পজিশনে যারা আছেন তাদের বয়স অনুযায়ী আপনি যদি একটু গ্রাফিক্যাল কার্ডগুলো দেখেন, তাহলে এটা দেখলে আপনি মোটামুটি বোঝা যাবেন যে আগামীতে ব্রাজিলের আসলে এই পার্টিকুলার পজিশনগুলোতে কারা আছেন, সেই জায়গাটাতে কাদের দিকে আপনি সামনের দিনগুলোতে নজর রাখতে পারেন। সো দ্যাট ইজ ইট। আমরা এটা একটা সিরিজ কন্টিনিউ করতে চাই যে এরপরে মিডফিল্ড পজিশনে আসলে কারা আছেন, কাদের দিকে আপনি নজর রাখতে পারেন, ফরওয়ার্ড পজিশনে কারা আছেন, কাদের দিকে নজর রাখতে পারেন। সো আশা করছি অনফিল্ডের সঙ্গেই থাকবেন।